আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মা ছেলে লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আরও একটি নতুন ঝলমলে ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। অনেক দিন পর তোমাদের মাঝে ব্লগ ভিডিও শেয়ার করলাম। ভাবছিলাম যে আর কোনো ভিডিও শেয়ার করব না, তবে তোমাদের মাঝে ভিডিও শেয়ার না করে আমি থাকতেই পারলাম না, তাই চলে এলাম আবার তোমাদের মাঝে। তো আজকে আমি খুব সকাল সকাল ভিডিওটি শুরু করে দিয়েছি, মনে হয় বাসি কাজকর্ম সেরেই। তো এখানে আজকে সকাল সকালে বানাবো আমি গোলা রুটি বা চিটরুটি। তাই এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, আর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু হলুদ আর একটা ডিম। তারপর আটার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপরে আমি উষ্ণ গরম জল ইউজ করব, হালকা হালকা করে জল দেব, দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে, মানে খুবই পাতলা ব্যাটার। আর এখানে উষ্ণ গরম জলটা এই কারণে ইউজ করব, তাহলে কিন্তু খুব সফট নরম হবে রুটিটা খেতে। এখানে দেখো আটাটা অনেকক্ষণ মাখা হয়েছে, তার জন্য একটু তলায় বসে গিয়েছে, ওই জন্য বারবার নাড়িয়ে দিচ্ছি। চালের গুঁড়ো তো তাড়াতাড়ি কিন্তু দলা বেঁধে যায়। এরপর আমি তাওয়াতে তেল ব্রাশ করে নিলাম। আমার তো ব্রাশটা ছিল না, তাই আমি কি করেছি, একটা কাঠিতে একটা সুতির কাপড় বেঁধেছি, আর সেই কাপড়টাকে তেলে চুবিয়ে চুবিয়ে আমি ব্রাশ করে দিচ্ছি। যখন যেটা থাকে, আমি কোনো কোনো সময় বেগুনের বোঁটা দিয়েও করি, আবার আজকে এটা দিয়েও করলাম। তোমাদের যদি না থাকে এই টিপসটা ফলো করতে পারো, কাজে আসবে। আর এখানে আমি চা বসিয়েছি সাইডে, কারণ চা দিয়েই কিন্তু আজকে গোলা রুটিটা খাওয়া হবে। ওই যে সকাল সকালে করতে শুরু করেছি আমি এই কাজটা। তো প্রথম কাটটা কিন্তু খুব ভালো হয়নি, আর এখানে আমার ভাগ্নি কিন্তু বানাচ্ছিল। ও বলছিল দাও মামি আমি বানাই। তো আমি বললাম ঠিক আছে তুমি বানাও, আমি তো সেরকম বানাতে পারি না। তো প্রথম কাটটা মোটা হয়ে গিয়েছিল, তারপর এগুলো কিন্তু বেশ ভালো হচ্ছিল। তো এখানে আমরা সবাই মিলে গোলা রুটিটা বানিয়ে নিলাম, মানে আমি আর আমার ভাগ্নি মিলিয়ে। তো দেখো সব কিন্তু একে একে রুটিগুলো তৈরি হয়ে যাচ্ছে। আর এই রুটিগুলো খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, মাংসর সঙ্গে তো বেশি ভালো লাগবে, তবে চায়ের সঙ্গেও কিন্তু মন্দ লাগেনি খেতে। এখানে হয়ে গিয়েছে, সবাইকে একে একে খেতে দিয়ে দিয়েছি। তারপর কিন্তু আমি আর আমার ভাগ্নি দুজন মিলে খেতে বসেছি। দেখো আজকে ব্রেকফাস্টও হয়ে গেল, আবার সকালে চাও হয়ে গেল, মানে দুটো কাজ একসঙ্গে সেরে নিলাম। খাওয়া দাওয়ার পরে যেগুলো বাটি বেরিয়েছিল সেগুলো আমি এক জায়গায় করে নিচ্ছি, কারণ আজকে বেশ অনেকগুলোই বাটি বেরিয়েছে, কারণ রুটিটা বানিয়েছি বলে। তো তাই ভাবলাম যে আগে মেজে নিই, তারপরে রান্নাটা বসাবো। তা না হলে যদি এই বাসনগুলো রেখে দিই, রান্নার পরে যা বাসন বেরোবে মাজতে মাজতে কিন্তু নাজেহাল অবস্থা হয়ে যাবে। তো বাসনগুলো মেজে নিয়ে এসে দেখো চলে এসেছি রান্নাবান্নার প্রস্তুতি নিতে। এখানে আমি ফ্রিজ থেকে একটা ফুলকপি বার করলাম। দানিশের পাপা কালকেই ফুলকপিটা নিয়ে এসেছিলো। দানিশের পাপার যদি প্রিয় সবজি বলো তাহলে কিন্তু এই ফুলকপি। এই অসময়েও ফুলকপি দেখে তোমরা হয়তো একটু অবাক হচ্ছ, কিন্তু ও সারা বছরই ফুলকপি খায়। এখনকার ফুলকপিতে প্রচুর পোকা, তবুও শুনছে না, না খাবো রান্না করে দাও। তো ওই জন্য ওকে রান্না করে দিতে হচ্ছে। এখনকার দামও বেশি, আবার ফুলকপিটা খেতেও ভালো হয় না, কিন্তু ওর পছন্দ বলে করতেই হয়। তো এখানে দেখো লম্বা লম্বা করে আমি আলু কেটেছি, আর ফুলকপিটা কেটে নিয়েছি, আর এতে কিন্তু টমেটো দেবো, খেতে কিন্তু বেশ ভালো হয়। আর ওখানে আমি আলুটা ভাজতে বসিয়েছি, আর আমার দানিশ পাপা কিন্তু এখানে আমাকে একটা ফুল দেখাতে এসছে, মানে ওই সেই জলে হয় না ওই ফুলগুলো, আমার ভাগ্নি ওকে দিয়েছে, ওইটা আমাকে দেখাতে এসছে, আম্মা আম্মা ফুল। দেখো আমি এখানে তেলে আমি লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। ভাজতে ভাজতেই কিন্তু প্রায় তোমার 20% সেদ্ধ হয়ে যায়। এখানে আমি ফুলকপিটাকেও একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব। ফুলকপিটাকে কিন্তু আমি একটু গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম, যদি কোনো পোকা না দেখতে পেয়ে থাকি, আবার যদি বেরিয়ে যায় সেটাও বেরিয়ে যাবে। আর কিন্তু ভাপিয়ে পানিটা ফেলে দিলে কি হয়, গ্যাসটা কিন্তু অনেকটাই কম হয়, কারণ ফুলকপিতে কিন্তু প্রচুর গ্যাস হয়, আমার তো গ্যাসের ভীষণ সমস্যা হয়। তো এখানে সব ভাজা হয়ে গেল। তারপরে আমি একটা মশলা পেস্ট করেছিলাম আদা রসুন আর পেঁয়াজ, সেটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে তাতে দিয়ে দিব লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো। তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন কিন্তু আমি টমেটোটাকেও দিয়ে দেবো। টমেটোটাকে ভালোভাবে কষিয়ে নেব। টমেটোটা যখন গলা গলা হয়ে আসবে, তারপরে কিন্তু আমি ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দেবো। এরপরে ভালোভাবে আরও একটু কষিয়ে নেব। যখন পোড়া পোড়া হয়ে লেগে আসবে তখন পরিমাণ মতো জল দেবো। তো আমার এখানে জ্বালানি শেষ হয়ে গিয়েছিলো, তাই ভাবলাম যে যাই সেখান থেকে জ্বালানি নিয়ে আসি। আমাদের যে কুল গাছ রয়েছে সেই কুল গাছটাকে এখন কেটে দেওয়া হয়েছে, যেহেতু কুল শেষ হয়ে গিয়েছে, তারপরে কিন্তু সব ডালগুলো
কেটে দেওয়া হয়। আর সেই ডাল থেকে দেখো কতগুলো জ্বালানি বার হয়েছে, তো সেই জ্বালানিগুলোই পোড়ানো হচ্ছে। মানে বাড়িতে যদি তোমার গাছপালা থাকে তাহলে জ্বালানি কিন্তু অভাব হয় না, সেইখান থেকে কিছু না কিছু জ্বালানি বের হয়েই যায়। তো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে ফুলকপিটা সেদ্ধ হতে দেবো। এদিকে আমার দানিশ পাপার লেগে গিয়েছে খিদে, তো বললাম কি খাবে, ও বলছে ডিম খাবো। তাই ওকে আমি একটা ডিমের অমলেট বানিয়ে দিলাম। শুধু এখানে লবণ দিয়ে অমলেটটা বানিয়ে দিয়েছি, একটু ডিমটাকে লবণ দিয়ে গুলিয়ে নিয়েছি, তারপরে তেলে হালকা করে ভেজেছি, মানে কাঁচা কাঁচাই রেখেছি, খুব ভাজিনি। খুব ভেজে দিলে দানিশ কিন্তু একদমই খেতে চায় না। আর এখানে দেখো ও ডাইনিং টেবিলের ওপরে বসে বসেই কিন্তু খাচ্ছে। ও আমাকে বলছে আমি এইখানেই খাবো, আমাকে এইখানেই দেন, তার জন্য ওকে ওখানেই খেতে দিয়েছি। ও তো দুষ্টুমি করতে করতে ওর খাওয়াটা শেষ করবে, ও ওইদিকে খেতে থাক আর আমি এদিকে আমার রান্নাবান্না আবার শুরু করে দিয়েছি। তো এখানে আমি ডিম ঝোল বানাবো, বা ডিমের কষা বা ঝোল যাই বলো না কেন সেটাই বানাবো। তো এখানে ডিমের ঝোল বানানোর জন্য যা যা ডিমের প্রয়োজন সেগুলো কিন্তু আমি খুব সাবধানে জলের মধ্যে ডুবোচ্ছি, তা না হলে কি হবে, ডিমগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ফাটা ডিমগুলো কার ভাগ্যে পড়বে বলো তো, ওই বউ না হয় শাশুড়ি। কারণ ফাটা ডিমটা কাউকেই কিন্তু দেওয়া যাবে না, বাড়ির যে দুজন গার্জেন থাকবে তাদেরকেই দেওয়া যাবে। মানে হয় শাশুড়ি মাকে খেতে হবে, না হয় আমাকে খেতে হবে, কিন্তু শাশুড়ি মাকে কি দেওয়া যাবে বলো, সেটা আমাকেই খেতে হবে। এটা কার কার সঙ্গে হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যে শাকগুলো নিয়ে এসেছিলো সেই শাকগুলোকে আমি আজকে সেদ্ধ করব। আজকে বলছে ভাজা খাবে না, সেদ্ধ খাবে। আর যখন সেদ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর কাঁচা তেল দিয়ে মাখা হয়, খেতে কিন্তু বেশ ভালোই লাগে শাকটা। আর এখানে দেখো আমার ডিমের ঝোলটা কিন্তু অলরেডি বানানো হয়েই গিয়েছে। তারপর দেখো কত বাসন বেরিয়েছে, আর আমার দেখো কত সুন্দর লাল লাল ডিমের ঝোল কিন্তু রেডি হয়ে গিয়েছে। নামানোর আগে অল্প কিছু ধনেপাতা দিয়েছিলাম। আমার বাড়িতে কিন্তু সারা বছরই তোমরা ধনেপাতা পাবে, কারণ ধনেপাতা ফুলকপির মানে প্রচুর চল রয়েছে আমাদের বাড়িতে, সবসময় ওরা খেতে পছন্দ করে। এখানে আমি রান্নাবান্না শেষে যা যা থালাবাটি বেরিয়েছিল সবগুলো কিন্তু আমি মেজে নিয়ে চলে এসেছি। দেখো রান্নার পরে কতগুলো থালাবাটি বেরোয়, মানে আমার যেটাই প্রয়োজন হয় সেটাকে নিয়ে চলে আসি। ওই জন্য একটা একটা করতে করতে অনেকটাই প্রয়োজন হয়ে যায় বাসনপত্রের। আর এখানে দানিশ এসছে ওর ব্যাট বলটা নেওয়ার জন্য। ওকে আমি জিজ্ঞেস করলাম কি করবে ব্যাট বলটা, বলছে দিদি খেলা করবে ব্যাট বল নিয়ে, তাই আমাকে নিয়ে ডাকছে। দানিশ ওইদিকে খেলা করতে চলে গেল, আর আমি আবার নিজের কাজকর্মে লেগে পড়লাম। ও যতক্ষণ থাকে ওর সঙ্গে বকবক করতে হয়, তারপর কিন্তু নিজের কাজে আমি লিপ্ত হয়ে পড়ি। তো এখানে দেখো আমার হাতে যে রেশমি চুড়িগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু কালকেই কেনা হয়েছে। আমি কিন্তু বিয়ের পরে কোনো দিনই রেশমি চুড়ি পরিনি, একবার পরেছিলাম, আমার বড় ননদ কিনে দিয়েছিল, তবে ওই 2-4 দিন। কারণ কাচের চুড়ি পরতে খুব একটা আমার ভালো লাগে না, কারণ যখনই হাঁটাহাঁটি করি খুবই আওয়াজ হয়। তো আমার শাশুড়ি মা বললো, গ্রামেই বিক্রি করতে এসেছিলো, বললো নিয়ে নাও না, হেল্প হবে ওরও আর তোমারও হাতটা দেখতে সুন্দর লাগবে, তাই নিয়ে নিলাম। একজন মেয়ে কিন্তু বিক্রি করতে এসেছিলো, বাড়ি বয়ে দিয়ে গিয়েছে। এখানে আমার রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম, আর যত জামা কাপড় ছিল সব কাচাকুচো করে নিজের স্নানটাও করে নিলাম। তারপর চলো কী কী রান্না হয়েছে সেগুলো দেখিয়ে দিই। ডিমের ঝোল, শাক ভাজা, আর আলু দিয়ে ফুলকপি, আর হয়েছিল ভাত। তো আমি সবার জন্য একে একে ভাত বেড়ে নেব। আর আমার জন্য কিন্তু ডিমের ঝোল বানাইনি, আমি কিন্তু ডিমের কষা বানিয়েছিলাম, যেভাবে আমার বাবার বাড়িতে বানানো হয় সেটাই কিন্তু আমি বেশি খেতে পছন্দ করি। আর এখানে করলা সেদ্ধ দেওয়া হয়েছিল, একটা করলা আর একটা আলু একসঙ্গে সেদ্ধ করে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখলে কিন্তু বেশ দারুণ লাগে খেতে। তো তোমাদেরকে ছোট্ট একটা কথা মনে করিয়ে দিই, এখনও যারা আমার ভিডিওটি দেখছো অথচ লাইক করোনি, তারা প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যেও। আর সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখিও, কারণ যখনই কোনো ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যখন ফ্রি সময় পাবে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে। এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে থালা বাসনগুলো মেজেই দেখি এ মা মুষলধারে বৃষ্টি নেমেছে। বেশ অনেক দিন পর বৃষ্টি এসছে, তো আমাকে তো ভীষণ ভালো লাগছে, কারণ একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পাওয়া যাবে। এত গরম পড়েছে, এই গরমে বৃষ্টি না হলে বোধহয় থাকাই যেত না। তো আল্লাহ সবার জন্য সবসময় ভালোটাই ভাবেন। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।